আমাদের রিভিশনের আরেকটা চ্যাপ্টারের নাম হচ্ছে, আমরা এখন যেটা করব সেটা ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। তো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এই অধ্যায় তো প্রথমেই করাইছিলাম, এই জন্য প্রথমেই আমার এখানে চ্যাপ্টারের নামগুলো লেখা আছে যে মোট কয়টা চ্যাপ্টার আমার এই অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে টুতে আছে। এই 11টা চ্যাপ্টার যেখানে পরপর আছে। তো এখান থেকে আমরা আজকে 3 নাম্বার মানে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমটা করব। মানে যেহেতু গুডউইলটা আমার হয়ে গেছে, হয়ে গেছে বলতে আজগর করাবে, রয়্যালটি করে আসলাম, এরপরে সিরিয়ালেই হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, এই জন্য আমি এটাই করতেছি। ঠিক আছে? তো ডাবল জি অ্যাকাউন্ট ভাই। সিস্টেম মানে কি? ডাবল অ্যাকাউন্ট সিস্টেম মানে দ্বৈত হিসাব পদ্ধতি। কি নাম? দ্বৈত দ্বৈত হিসাব হিসাব পদ্ধতি। পদ্ধতি। রাইট। এখানে আমার দুইটা সেকশনে দুইভাবে দুই রকম অঙ্ক আছে। তো এই দুই রকম অঙ্কের মধ্যে একরকম অঙ্ক পার্ট সিতে অবশ্যই পাবেন। তো সেজন্য এটা কোনোভাবেই ছোট করার সুযোগ নেই, কোনোটাই সুযোগ নেই, এটা তো আরও না। তো ক্লাস ওয়ার্ক এখানে করণীয় বিষয় মানে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে আমাদের কি কি কাজ করতে হয় আর দ্বৈত হিসাব পদ্ধতিটা কি জিনিস এটাও আমি বলবো, যারা আগে শিখছিলেন হয়তো বা মনে নেই, আজকে আবার সবাই নতুন করে বোঝেন। তো ক্লাস ওয়ার্কে আমাদের করণীয় কাজ হলো এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে 4টা অ্যাকাউন্ট করতে হবে। কয়টা অ্যাকাউন্ট করতে হবে? 4টা অ্যাকাউন্ট। চারটা কম। নাম্বার 1 রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টের বাংলা নাম হচ্ছে রাজস্ব হিসাব। কি নাম? রাজস্ব হিসাব। রাজস্ব। এর পাশে কি লেখা আছে সেটা পরে পড়তেছি। 2 নাম্বার নিট রেভিনিউ অ্যাকাউন্ট মানে নিট রাজস্ব হিসাব। 3 নাম্বার ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে মূলধন হিসাব। 4 নাম্বার জেনারেল ব্যালেন্স শিট মানে সাধারণ উদ্বৃত্তপত্র। ঠিক আছে? এই হলো হ্যাঁ। আমার জি ভাই। মোট কথা, মানে মোটের উপর চারটা হিসাব। হ্যাঁ করণীয় বিষয়। আমি এখানে একবারে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিচ্ছি, তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে করণীয় বিষয়টা এখানে সবই আছে একবারে। হ্যাঁ, তো 4টা জি অ্যাকাউন্ট, ভাই। অ্যাকাউন্টগুলো কেমন হবে সেইটা আগে ছক দেখবো, তারপরে কি কি বসবে আমি সেটা বুঝাবো। সবাই একটু নিচে চলে আসে। এটা কি স্ক্রিনশট দিয়েছেন সবাই? হ্যাঁ হয়ে দিছি। এগুলো সঙ্গে সঙ্গে দিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে গিয়ে আর ঝামেলা থাকবে না। মানে দেখো 2 মিনিট সময় আমি অঙ্কের জন্য দিতে পারবো। এখানে আমি একটা অঙ্কে যাব, অঙ্ক দিয়েই মূলত ছক শেখাবো। দেখেন, এই হলো 1 নাম্বার অঙ্ক। হ্যাঁ, এই 1 নাম্বার অঙ্কে আমি রিকোয়ারমেন্টে চলে যাব ডাইরেক্ট। এই নিচে রিকোয়ারমেন্ট দেখেন কি বলছে, ফ্রম দ্য অ্যাবভ ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট, রেভিনিউ অ্যাকাউন্ট অ্যান্ড নিট রেভিনিউ অ্যাকাউন্ট। সেই 4টা অ্যাকাউন্ট, যে 4টা অ্যাকাউন্টের নাম আমরা উপরে দেখে আসছি, সেই 4টা অ্যাকাউন্ট না? কিন্তু এখানে হ্যাঁ। জি কিভাবে ভাই। আছে, ওখানে প্রথমে ছিল রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে ছিল নিট রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর দেন ছিল জেনারেল ব্যালেন্স শিট, এই তো? হুম। হ্যাঁ। এখানে লাস্টের দুটো আগে বলছে আর প্রথম দুটো পরে বলছে। এই টাইপে থাকলেও করা যাবে না, করতে হবে আমি যেভাবে লিখে আসছি ওই সিরিয়াল মেনটেন করে করতে হবে। মনে থাকবে? হুম। কেন? এই ভাইয়া। কারণ আমি একটা জিনিস বললেই বুঝবেন, আগে ইনকাম স্টেটমেন্ট করতে হয় নাকি আগে ব্যালেন্স শিট করতে হয় বলেন? আগে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। তাহলে ওই যে রেভিনিউ অ্যাকাউন্ট আর নিট রেভিনিউ অ্যাকাউন্ট হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট হচ্ছে উদ্বৃত্তপত্র মানে মানে ব্যালেন্স শিট যেটা। এই জন্য ওইটা আগে বললে ওইটা করার সুযোগ নাই। ওকে, হ্যাঁ। জি ভাই। এখন ছকটা কেমন হবে? এই এই 4টা রিকোয়ারমেন্ট তো উপরে আমি দেখলাম, এই 4টা রিকোয়ারমেন্টই করবো। ছকটা কেমন হবে, ছকের মধ্যে কি লিখছি সেটা দেখবেন না, আগে ছকটা কেমন সেটা আগে দেখেন। ছকটার নাম কি লিখছি? প্রথমে রেভিনিউ অ্যাকাউন্ট লিখছি। হ্যাঁ। জি ভাই। ফর দ্য ইয়ার এন্ডেড ডট 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 মানে কি, এখানে একটা বছর থাকবে, ইয়ার এন্ডেড হলে ডিসেম্বর 31, 2000 সামথিং যেটা থাকবে সেটা, তাই তো? হুম। এই বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট, ছকের নাম হচ্ছে পার্টিকুলার টাকা, পার্টিকুলার টাকা। ছকটা ক্লিয়ার? হুম। রেভিনিউ অ্যাকাউন্টে ছক হবে পার্টিকুলার টাকা ডেবিট দিকে, আবার ক্রেডিট দিকে পার্টিকুলার টাকা। এর ভিতরে কি হবে সেটা পরে বলবো। ছক এইটাই, 1 নাম্বার ছক। ক্লিয়ার? হ্যাঁ। নিট জি রেভিনিউ জি ভাই। অ্যাকাউন্টের ছক সেম, ডেবিট ক্রেডিট পার্টিকুলার টাকা পার্টিকুলার টাকা। কোনো পরিবর্তন আছে রেভিনিউ অ্যাকাউন্ট নিট রেভিনিউ অ্যাকাউন্টের ছকের মধ্যে কোনো পরিবর্তন আছে? না। 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 ক্যাপিটাল অ্যাকাউন্টের ছক ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট নাই।
এখানে বাম পাশে লেখা আছে এক্সপেন্ডিচার, কি লেখা আছে? expenditure, তারপরে লেখা আছে এক্সপেন্ডিচার আপ টু প্রিভিয়াস ইয়ার, তারপরে লেখা আছে এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার, তারপরে আছে টোটাল। ডান দিকে আছে রিসিপ্ট, ডান দিকে কি আছে? receipt, রিসিপ্ট আপ টু প্রিভিয়াস ইয়ার, রিসিপ্ট ডিউরিং দ্য ইয়ার আর টোটাল। কি বুঝলেন বলেন? বাম পাশে নির্দিষ্ট করা আছে এখানে এক্সপেন্ডিচার বসবে, একটা আছে গত বছর পর্যন্ত আর একটা এই বছরের, আর দুটো যোগ করে টোটাল, তাই তো? হ্যাঁ, ঠিক ডান দিকে বসবে রিসিপ্ট, রিসিপ্টের প্রথম কলামে গত বছর পর্যন্ত, তারপরেরটা হচ্ছে এই বছরের, আর তারপরে হচ্ছে টোটাল। বর্তমান ওকে। টোটাল। হুম, হ্যাঁ, আচ্ছা, উপরে ডেবিট ক্রেডিট কখন হয় আর কখন হয় না কি বুঝতে পারছেন? দেখেন, হুম, যখন রেভিনিউ অ্যাকাউন্ট আর নিট রেভিনিউ অ্যাকাউন্ট বলছিলাম তখন কি ছিল? তখন ছিল হচ্ছে পার্টিকুলার টাকা, তার মানে কোন পাশে কি বসবে নির্দিষ্ট করা ছিল না, তাই ডেবিট লিখছি আর ক্রেডিট লিখছি, মানে ডেবিট দিয়ে ডেবিট আইটেমগুলো আলাদা করব আর ক্রেডিট লিখে ক্রেডিট আইটেমগুলো আলাদা করব। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের কি বসবে নির্দিষ্ট নাম লেখা আছে, কি বসবে নির্দিষ্ট নাম লেখা আছে, এই জন্য উপরে ডেবিট ক্রেডিট লেখার দরকার হয় না। ঠিক আছে বিষয়টা? টোটাল। আপনারা কি হ্যাঁ, ব্যালেন্স হ্যাঁ। শিটের ছকের মধ্যে লেখেন তো এক পাশে লায়াবিলিটিস টাকা আর এক পাশে অ্যাসেট টাকা, কিন্তু উপরে কি লেখেন ডেবিট ক্রেডিট? না লিখি না, এই দেখেন ব্যালেন্স শিটের, এই জেনারেল ব্যালেন্স শিটের ছক, এই পাশে লায়াবিলিটিস টাকা, অ্যাসেট টাকা, এখানে কি কখনো উপরে ডেবিট ক্রেডিট লিখতে দেখছেন কখনো? না, কেন দেখেন না। নাই? কারণ নির্দিষ্ট করাই আছে যে এখানে লায়াবিলিটিস গুলোই বসবে আর এখানে অ্যাসেট গুলোই বসবে, এই জন্য ডেবিট ক্রেডিট লেখার দরকার হয় না। নেই, ঠিক আছে? তাহলে কখন ডেবিট ক্রেডিট লিখতে হয় বুঝছেন তো নাকি না? জি, হ্যাঁ ভাই বুঝছি, ওকে। আর ছকগুলো আমি যে চারটা রিকোয়ারমেন্ট করবো, সেই চারটা রিকোয়ারমেন্টের ছকটা কি ক্লিয়ার যে এই চারটা রিকোয়ারমেন্ট হবে? হ্যাঁ, ওকে, ছকটা প্রথমে মনে করেন আমি কেটে নিলাম। আমি অঙ্ক করাবো, কিন্তু তার আগে একটু বলবো যে এখানে কি কি যাবে। এই যে রেভিনিউ অ্যাকাউন্টের ছক, আমি সূত্রে যাব, তার সূত্রটাই আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এই রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে সাধারণ আয় আর ব্যয়, কি বসবে? সাধারণ আয় আর ব্যয়, সাধারণ সঠিক বলছি নাকি ভুল বলছি বলেন? ডেবিট দিকে সাথে আয় ব্যয় দুটোই ডেবিট। দুটোই তো ডেবিট দিকে বসবে না, এক্স্যাক্টলি, শুধুমাত্র ব্যয় বসবে ডেবিট দিকে। কি বসবে? ব্যয়, তার ব্যয় মানে সাধারণ ব্যয়গুলো বসবে ডেবিট দিকে, আর সাধারণ আয়গুলো কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে, গুড। এখন কথা হচ্ছে সাধারণ ব্যয় আর সাধারণ আয় এর মধ্যে কি কি আছে? এর মধ্যে হাজার হাজার এন্ট্রি আছে, এই জন্য এক কথায় লেখা হয়েছে সাধারণ আয় এবং সাধারণ ব্যয়। নিচেরটা দেখেন, এই সাধারণ আয় আয় ব্যয় আমি একটা সংক্ষিপ্ত ফর্মুলা বলে দিচ্ছি। আগে নিচেরটা দেখেন, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, কি নাম? নেট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের দুইটা সাইড, একটা আছে ডেবিট একটা ক্রেডিট। এই ডেবিট দিকে বসবে, ভালো করে খেয়াল করবেন, ইন্টারেস্ট এক্সপেন্স। কি বসবে? ইন্টারেস্ট, সকল প্রকার ডিভিডেন্ড পেইড, মানে অল ডিভিডেন্ড পেইড, কি বসবে? অল ডিভিডেন্ড পেইড, আর অল ট্রান্সফার, অল কি? ট্রান্সফার, তাহলে এই তিনটা এন্ট্রি বসবে ডেবিট দিকে, অল ইন্টারেস্ট এক্সপেন্স, অল ডিভিডেন্ড পেইড আর অল ট্রান্সফার। যেমন ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু ট্যাক্সেশন রিজার্ভ, ট্রান্সফার টু আপনার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এরকম যদি কোনো ট্রান্সফার থাকে সেই ট্রান্সফারগুলো ডেবিট দিকে বসবে। ওকে। হ্যাঁ, তাহলে আমার নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে এই যেগুলো বসেছে এগুলো কি খরচ না? হুম, তাহলে এই খরচের বাইরে পৃথিবীতে যত খরচ পাবো সেইটা হচ্ছে সাধারণ ব্যয়, তার মানে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। ওই তিনটা খরচের বাদে যত খরচ থাকবে সেটা রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? হ্যাঁ ভাই, তাহলে দুটো ছক কিন্তু আমরা একবারে শিখাচ্ছি। আবার নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কি কি বসবে? তিনটা আয় বসবে, একটা আছে ইন্টারেস্ট ইনকাম, কি বসবে? ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট। লাস্ট ইয়ার প্রফিট আর কারেন্ট ইয়ার প্রফিট, কটা বললাম?
তিনটা তিনটা দুই ইন্টারেস্ট ইনকাম, লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে এই তিনটার বাইরে যত ইনকাম থাকবে সেটা কোথায় বসবে তাহলে? রেভিনিউ ক্রেডিটে অ্যাকাউন্টের বসবে রেভিনিউ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দিকে তার মানে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যেগুলো যায় সেইগুলো নির্দিষ্ট, কথা বুঝেন? ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই নির্দিষ্ট। এই নির্দিষ্টর বাইরে যেগুলো আয় আর ব্যয়, আয়গুলো বসবে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আর ব্যয়গুলো বসবে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে। ওকে, হ্যাঁ আমি কি বিষয়টা বুঝাতে পারছি? হ্যাঁ ভাই দেখেন, আমি এই ছক যেটা আপনাদের স্ক্রিনশট দিতে বলছিলাম, যেটা রিকোয়ারমেন্ট করার সময়, দেখেন সেখানে আমি কি কি লিখে আসছিলাম। এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট আগে দেখেন, মানে নিট রাজস্ব হিসাব কি ছিল? ডেবিট দিকে ইন্টারেস্ট এক্সপেন্স ট্রান্সফার টু অল রিজার্ভ, ট্রান্সফার টু অল রিজার্ভ। অল রিজার্ভ কারণ আমি বলছি অল ট্রান্সফার, আমি কিন্তু এটা বলেছিলাম কিন্তু যে ট্রান্সফার টু ট্যাক্সেশন রিজার্ভ, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এরকম ট্রান্সফার টু অল রিজার্ভ যদি থাকে বা ট্রান্সফার টু অল ট্রান্সফার থাকে তাহলে সেইটা। আর একটা কি অল ডিভিডেন্ড পেইড, তিনটা। তাহলে ডেবিট দিকে কয়টা বসবে? তিনটা বুঝবে আর এই তিনটার বাইরের গুলো কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। ওকে, ক্রেডিট দিকে কি বসবে? ইন্টারেস্ট ইনকাম, লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, এগুলোকে বলে আসলাম না? হ্যাঁ তাহলে এই তিনটার বাইরে যে ইনকাম গুলো সেটা বসবে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। আমি তো এটাই বলে আসলাম নাকি? হ্যাঁ জি ভাই ভাই ওকে, তাহলে এই দুটো গেল। এরপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট একটু খেয়াল করেন। আমাদের অঙ্ক কিন্তু এই যেটা শিখাচ্ছি এইটাই যদি আপনি শিখতে পারেন তাহলে আমার অঙ্ক কিন্তু অলরেডি 80% কমপ্লিট হয়ে যাবে, আর 20% জাস্ট প্র্যাকটিস। দেখেন, যে ছক দুটো শিখাতে বাকি আছে, একটা আছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের বাম পাশে কি লেখা ছিল বলেন? এক্সপেন্ডিচার এইখানে অল ফিক্সড অ্যাসেট গুলো বসবে। কি বসবে অল ফিক্সড অ্যাসেট অল ফিক্সড বলেন? অ্যাসেট কত প্রকার? 5 প্রকার 5 প্রকার এটা বলেছিলাম, শিখাইছিলাম আগে। হ্যাঁ কি কি অ্যাসেট? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, আর কারেন্ট কি? অ্যাসেট ফিক্সড অ্যাসেট হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট ইনটেনজিবল অ্যাসেট, ফিকশন অ্যাসেট ফিকশন অ্যাসেট, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট এই 5 প্রকার অ্যাসেট। 5 প্রকার অ্যাসেটের থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টের এই যে এক্সপেন্ডিচারে কোন অ্যাসেটটা যাচ্ছে? ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট গুলো যাচ্ছে বাকি থাকে কতগুলো অ্যাসেট? 4টা চারটা সেই 4 প্রকার অ্যাসেট বসবে জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে। কোন দিকে বসবে? জিআইএল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আমি কি বিষয়টা বুঝাতে পারছি? হুম মনে থাকবে? জি ভাই ওকে, এবার ডান দিকে তাকান, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডান দিকে রিসিভ পাস। রিসিভ পাশে এখানে বসবে শেয়ার ক্যাপিটাল। কি বসবে? শেয়ার ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল আর বসবে ক্যাপিটাল রিলেটেড সকল আইটেম, আর বসবে লং টার্ম লায়াবিলিটিস। কি কি বসবে? শেয়ার ক্যাপিটাল সকল প্রকার শেয়ারের রিলেটেড আর হচ্ছে ক্যাপিটাল রিলেটেড long- আইটেম, সকল প্রকার ক্যাপিটাল রিলেটেড আইটেম, আর একটা লং টার্ম লায়াবিলিটিস। ঠিক আছে, হুম বলেন এবার। আগে যখন আমরা ব্যালেন্স শিট করতাম তখন লায়াবিলিটিস পাশে কি কি দিতাম? ক্যাপিটাল দিতাম, কারেন্ট দিতাম না? লায়াবিলিটিজ এন্ড ক্যাপিটাল কারেন্ট লায়াবিলিটিস দিতাম, লং টার্ম লায়াবিলিটিস দিতাম, দিতাম না? দিতাম তাহলে সেখান থেকে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি যাচ্ছে? শেয়ার ক্যাপিটাল যাচ্ছে, ক্যাপিটাল লং টার্ম রিলেটেড লায়াবিলিটিজ আইটেম আছে যাচ্ছে, লং টার্ম লায়াবিলিটিস যাচ্ছে। তাহলে বাকি যেগুলো থাকে সেইগুলো বসবে জেনারেল ব্যালেন্স এই লায়াবিলিটিস দিকে। ঠিক আছে, হুম আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাই ভাইয়া এটা আবার একটু বলেন ভাইয়া। আগে যখন ব্যালেন্স শিট করতাম সেই ব্যালেন্স শিটে আমরা কি কি দিতাম? ব্যালেন্স শিটে লাইবিলিটিস পাশে কি দিতাম সেইগুলা? হ্যাঁ হ্যাঁ, কি কি দিতাম? কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, হুম, আর তারপর শেয়ার ক্যাপিটাল, হ্যাঁ, এগুলা।
তাহলে ওখান থেকে শেয়ার ক্যাপিটাল আর লং টার্ম লায়াবিলিটিস আর ক্যাপিটাল রিলেটেড যে আইটেমগুলো সেইগুলো যাবে এই ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর বাকিগুলো যাবে জেনারেল ব্যালেন্সের এই লায়াবিলিটিস দিকে। ও আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে এবার আমার একটা কোশ্চেন, মানে কোশ্চেন না উত্তর দিচ্ছি, সেই উত্তরটা হচ্ছে বলেন এই ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট এই দুটো মিলেই তো আগে আমাদের একটা ব্যালেন্স শিট নাম ছিল, তাই না? হ্যাঁ, জি ভাই। এই ব্যালেন্স শিটটাকে এখন ভেঙে আমি কয়টা ভাগ করছি? দুইটা। দুটো। এটাকেই বলে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, মানে দ্বৈত হিসাব পদ্ধতি। যখনই আমরা এই ব্যালেন্স শিটটাকে ভেঙে দুটো আলাদা হিসাব মেনটেন করব তখনই এটাকে কি বলা হবে? ডাবল দ্বৈত অ্যাকাউন্ট। হিসাব পদ্ধতি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, চলে যান, এবার অঙ্ক করাবো আমি। এই যে কথাগুলো বললাম ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্স শিট নিয়ে, এই কথাগুলো কিন্তু এই সূত্রে লিখে দেওয়া আছে। কোথায় লিখে দেওয়া আছে? যেটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম ওইটা। এই যে দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লেখা আছে? এক্সপেন্ডিচার পাশে অল ফিক্সড অ্যাসেট বসবে, আর রিসিভ দিকে কি বসবে? ক্যাপিটাল বসবে, ক্যাপিটাল রিলেটেড আইটেম বসবে, লং টার্ম লাইবিলিটিস বসবে, লেখা আছে। লং টার্ম লায়াবিলিটি। এবার জেনারেল ব্যালেন্স শিটে কি লেখা আছে? অ্যাসেট দিকে ফিক্সড অ্যাসেট ব্যতীত অন্যান্য অ্যাসেট বসবে। অ্যাসেট দিকে কি বসবে? কারণ অ্যাসেট তো Fixed 5 asset। প্রকার, ফিক্সড অ্যাসেট চলে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টে, তাহলে বাকি 4টা যাবে। লায়াবিলিটিস পাশে কি বসবে? ক্যাপিটাল, ক্যাপিটাল রিলেটেড আইটেম আর লং টার্ম লায়াবিলিটিস ব্যতীত অন্য সকল লায়াবিলিটিস, তাই তো? হুম। এই জি ভাই। এই হলো আমাদের মূলত সূত্র। আর এই সূত্র শেষ মানে অঙ্কও 80% শেষ। শেষ। শুধু জাস্ট একটু অঙ্কে পোস্টিং দেওয়াটা আমাকে শিখতে হবে। তো 1 নম্বর অঙ্ক আমরা পড়তেছি, খেয়াল করেন একই সঙ্গে। প্রবলেম অন দ্য ফলোয়িং আর দ্য ব্যালেন্স অন 31 ডিসেম্বর 2022 ইন দ্য বুকস অফ এবি পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানি। দেখেন এই অঙ্কে, এই অধ্যায়ের অঙ্কে দুইটা কোম্পানির জন্য অঙ্ক থাকতে পারে, মানে একটা অঙ্ক কিন্তু এক কোম্পানির জন্য, একটা অঙ্ক একটা কোম্পানির জন্যই হবে, একটা অঙ্ক কিন্তু দুইটা কোম্পানির জন্য না। হয় নাকি কখনো? না। না। তাহলে এইখানে আছে এবি পাওয়ার অ্যান্ড লাইট এই কোম্পানির জন্য। এখন ওই পাওয়ার অ্যান্ড লাইট বলতে দুটো কোম্পানি বললাম না একটু আগে? দুটো হলো, একটা আছে ইলেকট্রিসিটি কোম্পানি আর একটা আছে রেলওয়ে কোম্পানি। কি কোম্পানি? ইলেকট্রিসিটি আর রেলওয়ে। ইলেকট্রিসিটি আর তাহলে এই অঙ্কটা কোন কোম্পানির জন্য? ইলেকট্রিসিটির জন্য নাকি রেলওয়ের জন্য? ইলেকট্রিসিটির জন্য। কারণ পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানি মানে ইলেকট্রিসিটি কোম্পানি। ওকে হুম। জি ভাই। ওকে, তাহলে আমরা খেয়াল করি কি কি আছে, এবং একই সঙ্গে আমরা পড়বো এবং এন্ট্রি আমরা দিয়ে দেবো, কারণ আমরা কিন্তু রিকোয়ারমেন্ট দেখছিলাম কি কি চাইছিল, এই অনুযায়ী আমরা ছকও দেখে আসলাম, নিচে আমরা ছক কেটেছিলাম সেটা দেখে আসছি না? আসছি। ওকে, এখন কিন্তু রিভিশন, তার মানে রিভিশনটাও নতুন করে শেখানোর মতোই শেখাচ্ছি, বাট একটু কিন্তু জি আপনাকে ভাই। ফাস্ট হতে হবে। যারা নতুন তাদেরকেও ফাস্ট হতে হবে, পুরাতনদেরকেও ফাস্ট হতে হবে। খেয়াল করেন, হয়তো আগে আমি ওইগুলো মুছে দিয়ে নতুন করে লিখে লিখে করতাম, কিন্তু এখন সেটা আর সুযোগ হয়তো বা হবে না। একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝবেন। বলেন প্রথম এন্ট্রি আছে ল্যান্ড। প্রথম এন্ট্রি কি আছে? ল্যান্ড। আমাকে বলেন, ল্যান্ড তো সম্পদ নাকি? হুম। সবাই বলবেন কেমন সম্পদ? স্থায়ী সম্পদ। ফিক্সড Fixed অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট কোন ছকে বসে? ওই 4টা ছকের কোনটায় বসে? ক্যাপিটাল ক্যাপিটাল ডেবিট। অ্যাকাউন্ট। ক্যাপিটাল ডেবিট, আমি কি ওখানে কোনো ডেবিট নাম ছিল নাকি? না, ওই ইয়াতে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার পাশে। তাহলে এক্সপেন্ডিচার পাশে ওখানে তো দুইটা টাকার কলাম ছিল, একটা হচ্ছে গত বছর, একটা এই বছর, আর দুটো যোগ করে একটা টোটালের ঘরও ছিল না? হুম। তাহলে ল্যান্ড দেখেন এখানে 21 সালের ডিসেম্বরের টাকা, তার মানে এটা কোন বছরের টাকা? গত বছরের টাকা। আর নিচে আছে ল্যান্ড ডিউরিং 2022, তার মানে এই বছরের টাকা, তাই না? হুম। তাহলে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে গত বছরে বসবে 2,20,000, এই বছরে 25,000, দুটো যোগ করে হচ্ছে টোটালে বসবে, তাই কি না? হুম। 2,45,000। তাহলে চলে যাই, আমি একটু দেখাই ক্যাপিটাল অ্যাকাউন্টটা। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখেন, ল্যান্ড এক্সপেন্ডিচার আপ টু প্রিভিয়াস ইয়ারে 2 লাখ, তারপরে 25,000, আর দুটো যোগ করে 2,45,000। বুঝতে পারছেন? জি ভাই। জি। জি ভাই। না ওকে, তাহলে কি মানে আমার ওই ছকে কোশ্চেনের ছকটাই যে কাজে আছে, আমরা কোথায় কোথায় বসাবো আগে কি, মানে যেটা আসবে সেটা কি ক্যাপিটালে বসাবো এরকম কি? আমি প্রথম অঙ্ক যখন পড়বো যে এন্ট্রি থাকবে, আমি ছক আগে তো কেটে নিয়েছি,
ওই এন্ট্রিটা যে ছকে বসবে সেখানে চলে যাব। আমি ও একটা একটা ছক আচ্ছা। আগে করব না, ঠিক আছে? সবগুলো ছক একবারে করব, দেন যোগ বিয়োগটা শেষে করব। ওকে। তো এইখানে আমাদের 1 এবং 2 নাম্বার দুইটা এন্ট্রি হয়ে গেছে, এবং 3 এবং 4 দেখেন দুটো একই এন্ট্রি। মেশিনারি কি আছে? মেশিনারি। একটা আছে 21 সালের টাকা, একটা 22 সালের টাকা, তার মানে একটা গত বছরে 3 লাখ আর এই বছরে 30,000, দুটো মিলে কত হয়? 3,30,000। তাহলে এটা কোথায় বসবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে। দেখেন তো লিখছে কিনা মেশিনারি। গত বছরে 3 লাখ, তারপরে 30,000, আর টোটালে 3,30,000। ওকে, হ্যাঁ। বুঝছেন তো? হ্যাঁ ভাই। এরপরে আছে দেখেন 5 এবং 6। 5 নাম্বারের এন্ট্রি নাম হচ্ছে মাইন্স, MAINS, মাইন্স। একটা আছে 21 সালের টাকা আর একটা 22 সালের টাকা। এই মাইন্সটা কি জিনিস হচ্ছে? মাইন্সটা হলো সমুদ্রের ঢেউ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্র। এটার নাম কি? সমুদ্রের ঢেউ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। মনে থাকবে? হ্যাঁ। তাহলে এটা কি স্থায়ী সম্পদ নাকি না? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। যদি স্থায়ী সম্পদ হয় তাহলে বসবে কোথায়? বলতে ওই একই ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টের। অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে। 1,80,000 আর 20,000, টোটাল মিলে 2 লাখ টাকা। দেখেন তো বসাইছি কিনা? এই যে মাইন্স বসাইছি। হ্যাঁ। ওকে, জি ভাই। নেক্সট পরের এন্ট্রি চলে যাই। পরের এন্ট্রিতে কি আছে? 7 নাম্বার এন্ট্রি দেখেন, অর্ডিনারি শেয়ার। তার মানে এটা শেয়ার ক্যাপিটাল না? হুম। বলেন তো শেয়ার ক্যাপিটাল কোথায় বসে? আমি দুটোই বলি একবারে, দুটো আছে যেহেতু পরপর। অর্ডিনারি শেয়ার আর ডিবেঞ্চার। ডিবেঞ্চার মানে ঋণপত্র, এটা লং টার্ম লাইবিলিটিস। এটা কি? ক্যাপিটাল অ্যাকাউন্টের ইসে যাবে ওই রিসিভ পাশে। পাশে। হ্যাঁ। মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিভ পাশে কি কি বলছিলাম? বলছিলাম যে ক্যাপিটাল বসে, ক্যাপিটাল রিলেটেড আইটেম বসে, লং টার্ম লাইবিলিটিস বসে। তাহলে আমার তো এখানে তাই আছে নাকি? হুম। তাহলে আমরা এখন সেই কাজটাই করব, এটা দিয়ে দেব ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে চলে যাই ক্যাপিটাল অ্যাকাউন্টে। 5 লাখ আর 1,84,000 ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসছি। খেয়াল করেন, ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি দুটো নামই লিখলাম, কিন্তু প্রবলেম হলো টাকা তো ছিল আমার একটা, আর এখানে ঘর ছিল 2টা বছরের ঘর, এবং যোগ করে টোটালে বসবে, তাই তো? হুম। জি ভাই। তাহলে এই যে 2টা ঘর, গত বছর আর এই বছর, এখানে যে কোনো এক জায়গায় তো বসবে। এখন কোথায় বসবে? গত বছরে বসবে না এই বছরে বসবে? তারপরে তো টোটালে বসবে নাকি? আগে তো এই দুটো ঘরে যে কোনো ঘরে বসাবো, বা 2টা ঘরেই বসাবো, তারপরে যোগ বিয়োগ করেই তো আমি টোটালে বসাবো, তাই না? জি ভাই। হ্যাঁ। তাহলে এখন বলেন যে কোন ঘরে বসবে? এটা কি গত বছরে বসবে না এই বছরে বসবে? গত ভাই বছরে বলছি। এবছর তো এখনো হিসাব হয়নি। আচ্ছা, গত বছরে এটা একটু একটু বোঝাই। এখানে হয়তো লেখা আছে এই জন্য দেখে বলতেছেন যে গত বছরে বসবে। কার মানে বোঝার বিষয়টা হচ্ছে, আমরা এই অঙ্কটা কি এই বছর থেকেই নতুন শুরু করছি, নাকি এই কোম্পানি আগে থেকেও চালু ছিল? আগে থেকেও চালু ছিল। আগের থেকেই চালু ছিল। তার প্রমাণ? তার কারণ প্রমাণ? অন্যান্য গুলো তো ওই 21 সালের টাকা দেওয়া আছে। অন্যান্য বলতে কি? স্পষ্ট করে বলতে হবে যে গত বছরের স্থায়ী তাই ওই সম্পদ ছিল। ল্যান্ড মেশিনারি। এইভাবে বলো, গত বছরের স্থায়ী সম্পদ ছিল, ছিল না? ছিল। জি ভাই। রাইট। তাহলে গত বছরে যদি স্থায়ী সম্পদ থাকে, তাহলে আমার অবশ্যই গত বছরে এই কোম্পানি চালু ছিল। তাহলে ক্যাপিটাল ছাড়া কি কোনো কোম্পানি চালু থাকতে পারে? না। তাহলে এই যে ক্যাপিটালটা আছে, এটা গত বছরের ক্যাপিটাল। যদি এই বছরে নতুন করে কোনো ক্যাপিটাল হতো, তাহলে বলা থাকতো অ্যাডিশনাল ক্যাপিটাল এত টাকা। কথা ঠিক আছে? এই জন্য ক্যাপিটালটা কোন বছরে বসবে? গত বছরে। গত বছরে। আর এই বছরের কোনো ক্যাপিটাল নাই, তাহলে টোটালে আমার সেই যেটা ছিল ওইটাই চলে যাচ্ছে নাকি? আমি কি জি ভাই। বোঝাতে পারছি বিষয়টা? জি ভাই। আর ডিবেঞ্চার আছে লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস মানে কি? ওটা 1 বছরের বেশি মেয়াদ। তার মানে এটা গত বছর থেকেই ছিল, ঠিক আছে? তাহলে গত হুম। বছরেও 1,84,000 টাকা, টোটালে ওইটা, কারণ এই বছরে কোনো ডিবেঞ্চার নাই। ওকে, হুম। আপনারা কি সবাই বুঝতেছেন তো নাকি?
হ্যাঁ ভাই বুঝতেছি। ওকে, তাহলে দেখেন প্রায় অর্ধেক অঙ্ক শেষ, 8টা এন্ট্রি শেষ, 23টা এন্ট্রির মধ্যে 8টা শেষ। সানডি ক্রেডিটর্স, বলেন এটা কি জিনিস? এটা পাওনাদার। বিবিধ পাওনাদার, তাহলে বিবিধ পাওনাদার কি কারেন্ট লাইবিলিটিস না? হুম, জি ভাই। কারেন্ট লাইবিলিটিস কোথায় বসে? এটা ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটের লাইবিলিটিস দিকে বসবে, তাই না? হ্যাঁ। এই যে ব্যালেন্স শিট, এটা লাইবিলিটি দিকে বসে। দেখেন এই যে সানডি ক্রেডিটর লিখছি আমি 12,000 টাকা, হ্যাঁ হ্যাঁ। ঠিক না? জি ভাই। জি ভাই। ওকে, বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করবেন। তাহলে 9 নাম্বার চলে গেল, 10 নাম্বার এন্ট্রি। 10 নাম্বার এন্ট্রি নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটার আরেকটা নাম কি? অ্যাকুমুলেটেড Accumulated ডেপ্রিসিয়েশন। depreciation। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় কিভাবে বসান বলেন আপনারা? ভাই এটা ব্যালেন্স শিটে লাইবিলিটি যাবে না? আপনারা কি করতেন সেটা বলেন আগে। ফিক্সড ভাই আগে আমি অ্যাসেট বলি, থেকে বাদ দিতে। আমি তখন বলছি যে সম্পদের জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেই সম্পদ থেকে আগে আমরা ব্যালেন্স শিট থেকে মাইনাস করতাম, তাই না? জি ভাই। হ্যাঁ। তাহলে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোন সম্পদের জন্য বলা আছে? কিছু বলা নেই। তাহলে আমরা এইটা বাদ দিতে পারবো না। তাহলে বাদ না দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লাইবিলিটিস দিকে বসানো। কোন দিকে বসানো? লাইবিলিটিসে বসানো। তাহলে এটা আমরা লাইবিলিটিস দিকে বসাবো। বুঝতে পারতেছেন নাকি না? ভাই যদি কোনো হ্যাঁ। সম্পদ উত্তোলন করা থাকতো তখন কি বাদ দিয়ে তারপরে বসাতাম? বিষয়টা হচ্ছে সম্পদ, সেটাতে ফিক্সড অ্যাসেট হতে হবে ডেপ্রিসিয়েশন হতে গেলে, নাকি? হুম হুম। মনে করেন ল্যান্ড বা হচ্ছে মেশিনারি, এর ডেপ্রিসিয়েশন হতে হবে। তা মেশিনারিটা বসছে হুম। কোথায় এখন? জি ভাই। ক্যাপিটাল অ্যাকাউন্টে না? হ্যাঁ। ক্যাপিটাল হ্যাঁ। অ্যাকাউন্ট থেকে তো আর বাদ দেওয়া যাচ্ছে না, আমরা বাদ দিতাম অ্যাসেট দিকে। তো অ্যাসেট দিকে তো ওই মেশিনারি আনতে পারতেছি না, পারতেছি? না। তাহলে না। আমরা বাদও দিতে পারতেছি না। তার মানে অল টাইম এই অঙ্কের জন্য আমরা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন এই দায় পাশে বসাবো। কোন পাশে বসাবো? দায় পাশে। মনে ভাই থাকবে? বসেন। জি ভাই। ওকে, জি ভাই। তাহলে চলে যায় তার পরেরটাই। পরেরটা খেয়াল করেন, আছে সানডি ডেপ্টর। এখানে কয়েকটা পরপর দেখেন, সানডি ডেপ্টর অ্যান্ড কারেন্ট সাপ্লাইড। আদার Current ডেপ্টর supply। 1,000 আর ক্যাশ 12,000, এই তিনটাই কি কারেন্ট অ্যাসেট না? জি ভাই। জি ভাই। সানডি ডেপ্টর মানে দেনাদার, এটাও কারেন্ট অ্যাসেট। আদার ডেপ্টর মানে বিবিধ দেনাদার, মানে অন্যান্য দেনাদার, এটাও কারেন্ট অ্যাসেট। ক্যাশও কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট এই চারটাই বসবে কোথায়? অ্যাসেট দিকে। ব্যালেন্স কোথায় বসবে? Asset। ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে। তাহলে এই যে ব্যালেন্স শিট এর অ্যাসেট দিকে দেখেন, এই যে সানডি ডেপ্টর, আদার ডেপ্টর আর ক্যাশ, তিনটা, এই তিনটাই আমার অ্যাসেট দিকে বসছে। ওকে, হ্যাঁ। চলে জি যায় ভাই। তারপরে। বুঝতে পারতেছেন তো? জি ভাই পারতেছি। মানে ব্রেনটা সচল সচল রাখতে হবে, কানটা তো খাড়া রাখতে হবে, যে আসলে কি বলতেছে, আর দেখতে তো হবেই। এরপরে 14 থেকে কয়েকটা এন্ট্রি খেয়াল করেন, 14 থেকে এই ডেপ্রিসিয়েশন পর্যন্ত পরপর কয়টা এন্ট্রি এখানে করলাম দেখেন তো। কস্ট অফ ফার্স্ট টাইম। জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স আর ডেপ্রিসিয়েশন। এর পাশে এক্সপেন্স নাই, ডেবিট দিকে আছে, তার মানে এটাও এক্সপেন্স, ঠিক আছে? হুম তাহলে পাঁচটাই কি খরচ না? হুম। রেভিনিউ হ্যাঁ। অ্যাকাউন্ট এর দিকে এই বসবে। পাঁচটা খরচ, হয় রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, আর না হয় নিট হুম রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে। কিন্তু কথা ছিল যে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে তিনটা খরচ নির্দিষ্ট করা ছিল: ইন্টারেস্ট এক্সপেন্স, অল ডিভিডেন্ড পেইড আর অল ট্রান্সফার, তাই তো? হ্যাঁ। তাহলে এই তিনটা এক্সপেন্সের একটাও কি আমার এই পাঁচটার মধ্যে আছে? নেই। তাহলে এই পাঁচটা কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে একদম। 36,000, 30,000, 5,000, 12,000, 9,000 সব রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে। এই যে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে দেখেন, কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি 36,000, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি 30,000, রেন্ট, রেটস, ট্যাক্স 5,000, ম্যানেজমেন্ট এক্সপেন্স 12,000, ডেপ্রিসিয়েশন 9,000। লিখছি? হ্যাঁ। জি ভাইয়া ভাই। ভাইয়া হ্যাঁ বলেন।
ভাইয়া বলতেছে কি, ওই যে দুইটা বোঝানোর পরে আমার নেট শেষ হয়ে গেছিল, একটু ক্লাস শেষে একটু রেকর্ডটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই রেকর্ডগুলো আগেও আছে, ঠিক আছে, তারপরে আমি আবার দিব, কারণ আগে জি একবার ভাই করানো আপনি হয়েছে তো ওই চ্যাপ্টার, তখনও দেওয়া হয়েছে। তো যাই হোক, আসি এরপরে এন্ট্রি। এরপরে আছে কি ডেপ সেলস অফ কারেন্ট সেলস অফ আর কারেন্ট রেন্ট অফ মিটার, দেখেন এই দুটো বুঝায়, এই দুটো কোন দিকে আছে? ক্রেডিট ক্রেডিটে দিকে। আছে। তাই এটা কি আয় না ব্যয়? এটা আয়। আয়। আচ্ছা, এখানে রেন্ট অফ মিটার দেখে ব্যয় মনে হতে পারে, কিন্তু আপনি মানে ইয়ের ভাবনাটা চেঞ্জ করেন, কেমন? আপনি করতেছেন ইলেকট্রিক কোম্পানির অঙ্ক, কোম্পানি কি মিটারের রেন্ট দেবে না পাবে? আমরা পাবে। গ্রাহক, আমরা যখন বিদ্যুৎ বিল ঢুকাই তখন এখানে লেখা থাকে না মিটার রেন্ট 40 টাকা থাকে, হ্যাঁ, থাকে। ডিমান্ড চার্জ 70 টাকা, মিটার রেন্ট 40 টাকা, এরকম থাকে না? হ্যাঁ। এখন মনে হয় 82 টাকা না কত থাকে, 84 টাকা থাকে হচ্ছে ডিমান্ড চার্জ। তো যাই হোক, এখন ওই যে মিটার রেন্ট যেটা, এটা আমাদের খরচ, কিন্তু ওই বিদ্যুৎ কোম্পানি তো আয় নাকি? তাহলে হুম। সেল অফ কারেন্ট, ওরা কারেন্ট বিক্রি করে ইনকাম করে, আর রেন্ট অফ মিটার এটা ওদের ইনকাম, তাহলে আয়টা তো নিট রেভিনিউ অ্যাকাউন্টেও বসে আবার রেভিনিউ অ্যাকাউন্টেও বসে। তাহলে এখন কোন ছকে বসে বলেন? কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টে নির্দিষ্ট করা আছে রেভিনিউ অ্যাকাউন্ট। ইন্টারেস্ট ইনকাম, রেভিনিউ লাস্ট ইয়ার অ্যাকাউন্টে প্রফিট, ক্রেডিট দিকে কারেন্ট ইয়ার বলবো। প্রফিট। ইন্টারেস্ট ইনকাম, লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, এই তিনটা জিনিস বসে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, তাই না? হুম। জি ভাই। বাকিগুলো কোথায় বসে? বাকিগুলো সব হচ্ছে রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট অ্যাকাউন্টে। দিকে। তাহলে এইটা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে, এই যে 92,500 বসাইছি। হুম। হ্যাঁ। লাস্ট দেখেন কয়েকটা এন্ট্রি আছে, একটা আছে কি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আর ইন্ট্রিম ডিভিডেন্ড পেইড। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ঋণপত্রের সুদ, এটা কি আয় না ব্যয়? এটা ব্যয়। ব্যয় ব্যয়। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স, তাই তো? আর হুম। জি ইন্ট্রিম ভাই। ডিভিডেন্ড পেইড, অল ডিভিডেন্ড পেইড বলছিলাম না? তো ডিভিডেন্ড তিন হ্যাঁ। প্রকার এখানে। হুম। একটা আছে কি প্রপোজ ডিভিডেন্ড, মানে প্রস্তাবিত লভ্যাংশ, একটা হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আর একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড মানে চূড়ান্ত লভ্যাংশ। তাহলে অল ডিভিডেন্ড এই তিনটা, তার মধ্যে একটা আছে এখন ইন্ট্রিম ডিভিডেন্ড পেইড। তাহলে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স আর অল ডিভিডেন্ড পেইড বলছিলাম, এটা কোথায় যায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে এটা ডেবিট দিকে না ক্রেডিট দিকে, সরি ডেবিট দিকে। ডেবিট দিকে? তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে আমি এই দুটো দিয়ে দেবো এখন। এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট এর ডেবিট দিকে এই দুটো আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আর ইন্ট্রিম ডিভিডেন্ড পেইড 5,000 আর 8,000 দিয়েছি। হুম। জি ভাই। আর কি এন্ট্রি আছে? একটাই মাত্র এন্ট্রি আছে, ব্যালেন্স নিট রেভিনিউ অ্যাকাউন্ট 31/12/2021, মানে লাস্ট ইয়ারের কথা বলছে, গত বছরের শেষ তারিখে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 15,000 টাকা। তার মানে এটা তো লাস্ট ইয়ার প্রফিট। কোন ইয়ার প্রফিট? লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার প্রফিট কোন ছকে বসে? নিট রেভিনিউ নিট অ্যাকাউন্টে রেভিনিউ। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসে। এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, তার ক্রেডিট দিকে এই যে লিখলাম ব্যালেন্স ট্রান্সফার ফ্রম, সরি, এই যে ব্যালেন্স নিট রেভিনিউ অ্যাকাউন্ট 31/2021 15,000 লিখছি। হ্যাঁ। জি ভাই। আমার মানে ছক এটা অনুযায়ী একটু বলবেন? আমি বুঝতেছি না, এই নিট রেভিনিউ অ্যাকাউন্ট এইখানে ক্রেডিট দিকে আমি এইখানে কি কি বসে এটা কি আপনি জানেন? এই যে ডেবিট আর ক্রেডিট কি কি বসে? প্রথমে বলছিলেন ওইভাবে বসাই দিছি জাস্ট। প্রথমে কি বসে বলছিলাম বলেন না। মানে ডেবিট রেকর্ডটা দিকে দেখে নিও না, মাঝে তো বুঝবা ডেবিট, না। আচ্ছা কথাটা ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওরে বলতে দাও, বলেন। এর জন্য বলতেছি কথাটা। আচ্ছা আপনার কথা আমি কিছু শুনতে বলতেছি পাচ্ছি। ক্রেডিট দিকে ব্যালেন্স নেই, ওই যে আর যে তারিখটা ওই হ্যালো, ভাই ওর মনে হয় নেট প্রবলেম। যাক এখন আমি কি বলবো তাহলে? এটা হচ্ছে আমি ভিডিও দিতে চলে ভিডিওতে বলে দিচ্ছি উর্বানার জন্য। সেটা হচ্ছে এখানে বলেছিলাম, এখানে বসবে ইন্টারেস্ট ইনকাম, লাস্ট ইয়ার প্রফিট আর কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে এই যে নামটা লেখা আছে 2021 সালের নিট রেভিনিউ অ্যাকাউন্টের টাকা, তার মানে এটা হচ্ছে লাস্ট ইয়ার প্রফিট, আর লাস্ট ইয়ার প্রফিট সেই জন্য এটা এখানে বসাইছি। তো নামটা যা লেখা আছে আমি তাই বসাইছি, এতটুকুই। এবার যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ কিভাবে করতে হবে একটু শুনে নেন সবাই।
যোগ বিয়োগটা হচ্ছে প্রথমে ডান দিক যোগ করতে হবে। ডান দিক যোগ করে দেখেন হয়েছে 97,000। কত টাকা হয়েছে? স্ক্রিনশট দিবেন, এক একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, আমি যখন যোগ বিয়োগ শেখাবো স্ক্রিনশট দিয়ে নেবেন। যোগ করেছে 97,000। এই যোগফলটাই আমি ডেবিট দিকে এনে বসাইছি 97,000। এখান থেকে উপরের এই যে এন্ট্রিগুলো ছিল এগুলো বিয়োগ করলে হয় 5,000। কত টাকা হয়? 5,000। এই 5,000 টাকার নাম আমি যা লিখছি এটা হবে, অন্য কোনো নাম নাই। ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এই 5,000 টাকা কোথায় বসবে? ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্টে। মানে নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। কোথায় যাবে? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। তাহলে দেখেন এই হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এই নিট রেভিনিউ অ্যাকাউন্টের এই যে আমি ক্রেডিট দিকে নিয়ে আসছি ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখছি কারেন্ট ইয়ার প্রফিট, ওই 5,000 টাকা। মানে এই যে 5,000 এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, ঠিক আছে? হ্যাঁ, বসালাম 5,000, তাহলে উপরের 15,000 আর এই 5,000 মোট হলো 20,000। মোট কত হলো? 20,000। সেই 20,000 এখানে বসালাম, আর উপরের এই দুটো এন্ট্রি ছিল এটা বিয়োগ করলে হয় 7,000। কত হয়? 7,000। 7,000। এই 7,000 টাকা আমি এখন কোথায় বসাবো? লিখছি ব্যালেন্স ট্রান্সফার টু কোথায়? জেনারেল ব্যালেন্স শিট। ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। তাহলে এটা জেনারেল ব্যালেন্স শিটের যেহেতু প্রফিট, এটা প্রফিট মানে দায় দিকে বসে। কোন দিকে বসে? দায় দিকে। তাহলে দায় পাশে বসাবো আমি। তাহলে দায় পাশে দেখেন এই যে জেনারেল ব্যালেন্স শিট, এই যে লিখছি ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এই 7,000 টাকা বসাইছি। হ্যাঁ। এই এখন হচ্ছে 3 নাম্বার ছকের কাজ। স্ক্রিনশট দিছেন তো? জি ভাই, ওটা দেখুন। ওকে, ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজ। আমার সময় 1-1.5 মিনিট আছে, যদিও বলা সম্ভব কিনা দেখি। ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজ কিচ্ছু না, এখানে যা বসাইছি সব টাকাগুলো যোগ করে করে নিচে বসাতে হবে। এই তিনটা যোগ করলে হয় 7 লাখ, নিচে বসাইছি। এটা যোগ করলে হয় 75,000, এগুলো যোগ করলে হয় 7,75,000। এই ডান দিকে যোগ করলে হয় 6,84,000, এইটা যোগ করলে হয় 6,84,000। আমি সেই যোগফলটা বসাইছি, কোনো বিয়োগ করি না এখানে। যোগ করে এখানে আপনি বলেন অ্যাসেটের টোটাল কত? 7,75,000 না? হ্যাঁ, এইটা বসবে এই জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে। কোন দিকে বসবে? জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে। বসাইছি আমি। হ্যাঁ, আর দায় পাশের যোগফল কত এখানে? 6,84,000। 6,82,000। এইটা বসবে এই জেনারেল ব্যালেন্স শিটের এই পাশে। বসাইছি। হ্যাঁ, নাম লিখবো কি? এখানে লিখবো ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, আর এখানে লিখবো ব্যালেন্স ট্রান্সফার ফ্রম ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্ক্রিনশট দিছেন? জি ভাই, দিছি এটা। এইবার এই জেনারেল ব্যালেন্স শিট যোগ করলেই আমার মিলে যাবে 8,23,000। এটা হচ্ছে অঙ্ক। আপনাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে এই অঙ্কটা এবং সূত্রটা ভালো করে দেখা এবং বোঝা, আর কোনো কাজ নেই। ভাই কোশ্চেনটা একটু দিন। কোশ্চেনটা স্যার প্রথম দেওয়ার দুইটা একটু সুযোগ হবে কিনা জানি না। ভাই দেন শুধু উপরটুকু গেলেই হবে না। দেন দেন দেন, দ্রুত দেন। জি ভাই, দিছি। ভাইয়া মনে করে একটুখানি রেকর্ডটা দিয়ে দিন। ভাই প্রতিদিনই আমি দিই, এটা আর বলার দরকার নেই। হ্যাঁ, ভাই প্রতিদিন। দিছি। আসলে ভাই মাথা পাই নাই তো, ওই আচ্ছা, জন্য।